হ্যাঁ বন্ধুরা, আমি তারিণী খুড়োর আর একটা গল্প নিয়ে আজকে আবার চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আর নতুন নতুন গল্প তোমরা খবর পেয়ে যাবে এবং আমি শুনতেও পারবে। এই গল্পের নাম হচ্ছে মহারাজা তারিণী খুড়ো। তারিণী খুড়ো সেটা তোমরা আগে থেকে বহুদিন থেকেই জানো, আমি আগেও বলেছি। তারিণী খুড়ো হলো সত্যজিৎ রায়ের সৃষ্ট একটি চরিত্র, মজার চরিত্র, যার কোনো গল্পের যার শেষ নেই, তার ঝুলিতে অজস্র গল্প। তার এই আজকের গল্প মহারাজা তারিণী খুড়ো। আজ আপনার কপালে ভ্রুকুটি কেন, জিজ্ঞেস করলো ন্যাপলা। এটা অবশ্য আমিও লক্ষ্য করেছিলাম। খুড়ো তক্তপোষের ওপর বসে বাবু হয়ে ডান পায়ের পাতার ওপর রেখে অল্প অল্প দুধছে, আর তার কপালে ভাঁজ। খুড়ো বললেন, এই বাদলার সন্ধ্যায় গরম চা যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ ভ্রুকুটি থাকতে বাধ্য। খুড়ো আসার সঙ্গে সঙ্গে চা অর্ডার দিয়েছে, বেশি দেরিও হয়নি। তাও আমি একবার চাকরের নাম ধরে হাঁক দিলাম। জিজ্ঞেস করলাম, আপনার গল্প ফাঁদা হয়ে গেছে? ন্যাপলা জিজ্ঞেস করল। সত্যিও সাহসের অন্ত নেই। গল্প আমি ফাঁদি না, দাঁত মুখ খিঁচিয়ে বললেন খুড়ো। আমার অভিজ্ঞতা স্টক অডেল, সে স্টক ফুরোতে ফুরোতে তোদের গোমদাড়ি গজিয়ে যাবে। চা এলো। খুড়ো একটা সশব্দ চুমুক দিয়ে বললেন, একদিনকার সুলতানের গল্প তোদের হয়তো শুনেছিস। সেটা যে ঘটেছিল হুমায়ুনের চোখে, সেরকম আমাকে 5 দিনের মহারাজা হতেছিল একটা নেটিভ স্টেটে। সে গল্প তোদের বলেছি কি? আমরা একসাথে বলে উঠলাম, না তো। আপনাকে সিংহাসনে বসতে হয়েছিল? ন্যাপলা জিজ্ঞেস করল। আজ্ঞে না, 1964-এর ঘটনা। তখন রাজারা সিংহাসনে বসে না। ভারত অনেক দিন হলো স্বাধীনতা হয়েছে, তবে রাজা গুলাব সিংয়ের তখন খুব খ্যাতি। রাজ্যের সব লোকেরা তাকে মহারাজ বলে সম্বোধন করে। যাকে গল্পটা বলি শোন। পুরো কাপে আর একটা চুমুক দিলেন, শুরু করলেন তার গল্প। আমি তখন ব্যাঙ্গালোরে, মাদ্রাজে 2 বছরে একটা হোটেলের ম্যানেজারি করে আবার ভবঘুরে। সেই সময় একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে, অদ্ভুত বিজ্ঞাপন। ঠিক তেমনি আর কখনো চোখে পড়েছে বলে মনে পড়ে না। বিজ্ঞাপনের মাথায় একটা লোকের ছবি, আর তার নিচে বড় বড় হরফে লিখেছে 10,000 টাকা পুরস্কার। তারপর ছোট হরফে লিখেছে, যে ছবির চেহারার সঙ্গে আদল আছে এমন লোক যদি কেউ থাকে, সে যেন নিম্নলিখিত ঠিকানায় অ্যাপ্লাই করে তার নিজের ছবি সমেত। চেহারায় মিলবে, তাদের ইন্টারভিউতে ডাকা হবে। ঠিকানা হলো ভার্গব রাও, দেয়ান, মন্দার স্টেট, মাইসোর। মন্দার মানে যে একটা নেটিভ স্টেটে এসে টক করে মনে পড়ে গেল, কিন্তু বিজ্ঞাপনে যার ছবি রয়েছে তিনি যে কে সেটা বুঝতে পারলাম নাই। বা বুঝি এটুকুন বুঝি যে চেহারার সঙ্গে আমার একটা মিল বিলক্ষণ আছে। আমি আমার গোঁপটাকে একটু সরু করে ছাঁটলে আর চেহারায় তফাৎ বার করা মুশকিল হবে। গোঁপ ছেটে ভিক্টোরিয়া ফটো স্টোর থেকে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে অ্যাপ্লাই করে দিলাম। 10,000 টাকার লোক কি সামলানো যায়? বিশাল টাকা। 7 দিনের মধ্যে উত্তর এসে গেল। ইন্টারভিউয়ের জন্য ডাক পড়েছে। যাতায়াতের খরচ বিজ্ঞাপন দাতারাই দেবেন। বোর্ড অ্যান্ড লজিং তাদেরও দায়িত্ব। আমি অবিলম্বনে যেন মান্দর রওনা হয়ে যায়। এও বলা ছিল চিঠি যে আমি যেন দিন 10 মতো জামা কাপড় সঙ্গে নিয়ে যাই। পরের দিন একটা টেলিগ্রাম ছেড়ে দিয়ে রওনা হলুম। হুগলি ছাড়িয়ে 2 স্টেশন পরেই মন্দর। আমার জন্য স্টেশনে লোক থাকার কথা। অনেকখানি রাস্তা। ভাবতে গেল এই বিজ্ঞাপনের কি মানে হতে পারে। যে ভদ্রলোকের ছবি দেওয়া হয়েছিল বিজ্ঞাপনে, তিনি যে সম্ভ্রান্ত অংশের লোক তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তার জোড়া কেন দরকার হবে আমার মাথায় ঢুকলো না। মান্ডোর স্টেশনে সুটকেস থেকে এদিক ওদিক দেখছি, এমন সময় বছর 60 এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন। আরও মিস্টার ব্যানার্জি? ডান হাত আমার দিকে বাড়িয়ে ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলেন এবং রীতিমতো অবাক হয়েছেন সেটাও বলে দিতে পারলাম। আলাম হিয়ে, হ্যাঁ আমি মিস্টার ব্যানার্জি, আমার নাম ভার্গব রাও। ভদ্রলোক বললেন, আমি মন্দরের দেওয়ান। আমার বিশেষ সৌভাগ্য যে আপনার মতো একজন ক্যান্ডিডেট পেয়েছি। কিসের ক্যান্ডিডেট? আগে গাড়ি থেকে উঠুন, তারপর নয় বলছি। পথে যেতে যেতে সব কথা হবে। আমাদের এখন রাজবাড়ি যেতে হবে। এখান থেকে 7 কিলোমিটার পথে আপনার সব প্রশ্নের জবাব দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। একটা পুরনো মডেলের সুপ্রশস্ত অ্যামস্ট্রং সিডনি গাড়িতে গিয়ে বুঝলাম। দেয়ান সাহেব আমার পেছনে পাশেই বসলেন।
জানলা দিয়ে দেখছি দূরে পাহাড়ের লাইন, ভারী মনোরম দৃশ্য। গাড়ি রওনা হওয়ার পরও দেয়ান সাহেব রহস্য উদ্ঘাটন শুরু করলেন। মিস্টার ব্যানার্জি, আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে, একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের মহারাজা গুলাব সিংয়ের হঠাৎ মস্তিষ্কের বিকার দেখা দিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে, মাইশোর থেকে বড় বড় ডাক্তার এসেছেন, কিন্তু খুব শিগগির আরোগ্যের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। অথচ 3 দিনের মধ্যে মহারাজের কাছে এক সম্মানীয় গেস্ট আসছেন আমেরিকা থেকে, ক্রোড়পতি মিস্টার অস্কার হেরোস্টাইন। উনি প্রাচীন শিল্পদ্রব্য সংগ্রহ করেন এবং তার পেছনে লাখ লাখ ডলার খরচা করেন। আমাদের রাজারও সংগ্রহে বহু পুরনো জিনিস আছে। তার ইচ্ছে ছিল হেরোস্টাইনকে কিছু জিনিস বিক্রি করে। তার একটা অবশ্য কারণ, আমাদের তহবিলে অর্থাভাব দেখা দিচ্ছে বেশ কিছুদিন থেকে। আমাদের কম্পাউন্ডে ছোট বড় মাঝারি থেকে গোটা 6 প্রাসাদ আছে। রাজা তাদের মধ্যে থেকে একটিকে হোটেলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। মন্দারে দেখার জিনিসের অভাব নেই। লেক আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, জঙ্গলে হাতি, বাঘ, হরিণ আছে। তাছাড়া এখানকার আবহাওয়া মনোরম। ঠিক মতন বিজ্ঞাপন দিলে হোটেলের ব্যবসা মার খায় বলে আমার মনে হয় না। তার আগে কিছু নগদ টাকা পাওয়ার সম্ভাবনা ছিল হেরোস্টাইনের কাছে, সেজন্য আমরা তাকে আসতে বারণ করিনি বা রাজাকে অসুখের কথাও বলিনি। বুঝতেই পাচ্ছেন, বুঝতে আমি পেরেইছিলাম। বললাম, তার মানে ছবির কাগজটা যে ছবিটা রয়েছে সেটা কি রাজার ছবি? আমাকে তার জন্য তার ভূমিকায় অবতীর্ণ হতে হবে? শুধু যে কদিন হেরোস্টাইন থাকবেন সেই কদিন? হেরোস্টাইন সঙ্গে রাজা আলাপ কোথায় হয়? আমেরিকায় মিনিয়াপোলিস শহরে। সেখানে রাজা বেড়াতে গিয়েছিলেন গত মার্চ মাসে। রাজার একমাত্র ছেলে মহিপাল সেখানে ডাক্তারি করে। মিনিয়াপোলিসে থাকতে একটা পার্টিতে রাজার সঙ্গে হেরোস্টাইনের আলাপ হয়। রাজা তাকে আমন্ত্রণ জানান। হেরোস্টাইনের শিকারের শখ আছে, কাজেই একদিন শিকারের বন্দোবস্ত করতে হবে। আপনি গুলি চালাতে পারেন? আমায় জিজ্ঞেস করলেন। আমি বিলক্ষণ, যদিও আমি শিকার করিনি 10-12 বছর। এই শিকার হাতির পিঠ থেকে, কাজেই অপেক্ষাকৃত নিরাপদ। আপনি যে রাজার সংগ্রহের কথা বলছেন, সেগুলো কি ধরনের জিনিস? বেশিরভাগই অস্ত্রশস্ত্র, ছোড়া, ঢাল, তরোয়ার, পিস্তল, এসব প্রচুর আছে। দেখলেই বুঝতে পারবেন সেগুলো কত মূল্যবান। তাছাড়া প্রসাধনের জিনিস, আতরদান, আলমোল্লা, ছবি, ফুলদানি, এসব তো আছেই। আমার মনে হয় না আপনাকে খুব বেশি প্রেরান্বিত করতে হবে। সাহেবের কথা যা শুনলাম তাতে নিজেই কিনতে আগ্রহী হবেন। তিনি আসবেন বলে রাজা একটা দামের তালিকাও করে রেখেছিলেন, সেটাও আপনাকে আমি দিয়ে দেবো। দেয়ানের সঙ্গে কথা বলে ব্যাপারটা বুঝতে পারলাম। আমাকে সাজতে হবে 5 দিন কা সুলতান, তারপর আবার সেই জেকে সেই। অবশ্যই পারিশ্রমিক কথাটা ভুললে চলুক না। তখনকার দিনে 10,000 টাকার ভ্যালু এখনকার দিনে 5 গুণের বেশি। রাজবাড়ির বিশাল ফটক দিয়ে যখন গাড়ি ঢুকছে, তখন বুকের ভিতর দিয়ে একটা দুটো অনুভব করলাম। কিন্তু সত্যি বলতে একটু নার্ভাস হয়নি। গাড়িতে দেয়ান বাড়তি থেকে আমার দিকে চেয়ে বললেন, আমি স্বপ্নেও ভাবিনি যে আমাদের বিজ্ঞাপনের উত্তরে আমরা একজন রাজার মতন এক জোড়া পেয়ে যাব। আমি ধরেই নিয়েছিলাম আমাদের অতিথিকে জানিয়ে দিতে হবে যে তিনি যেন না আসেন। এখন দেখছি সাপও মরল, লাঠিও ভাঙল। শুনে খুশিই হলাম। সাহেব আসবেন বুধবার, আজ রবিবার। এই 3 দিন আমার কাজ হচ্ছে রাজার ডায়েরি পড়া আর টেপ রেকর্ডে রাজার কণ্ঠস্বর। গোটা দিনে ইংরেজির বক্তৃতার টেপ রেকর্ড করা আছে। দেয়ান সেগুলো আমায় জিম্মায় দিলেন, আর সঙ্গে বাঁধানো চামড়ায় 10 বছরের ডায়েরি। ডায়েরিগুলো উল্টে পাল্টে দেখলাম, ইংরেজিতে ভেজা, বেশ চোস্ত ইংরেজি। নানা খুঁটিনাটির বিবরণ রয়েছে তাতে। রাজা ঘুম থেকে ওঠেন, ব্যায়াম করেন, কী খেতে ভালোবাসেন, কী পড়তে ভালোবাসেন, সঙ্গীতে রাজার রুচি নেই, এসব ডায়েরি থেকেই জানা যায়। রাজার স্ত্রী মারা গেছেন বছর 3 আগে। তাতে তিনি সাময়িকভাবে ভেঙে পড়েছিলেন। মৃত্যুর 15 দিনের ডায়েরির পাতা ফাঁকা। সেসব কথা আমার খুব কাজে দেব। 3 দিনের শেষে আমি দেওয়ানকে বললাম, আমি একদম তৈরি। তাছাড়া আরেকটা কথা 2 দিন ধরে বলবো বলছিলাম, আজ বলেই দিলাম। দেওয়ানজি, সব ব্যবস্থা তো ভালো, কিন্তু আমার দ্বারা ওই রাজসজ্জায় শোয়া চলবে না। ওরকম নরম বিছানায় শোয়া আমার অভ্যেস নেই, ওতে ঘুমের ব্যাঘাত হয়। তাহলে আপনি কোথায় থাকবেন?
দেওয়ানজি বললাম, কেন আপনার এখানে কিন্তু ছোটো ছোটো অনেক প্রাসাদ আছে, লালকুঠি, পিলাকুঠি, সফেদকুঠি, এর একটাতে থাকা যায় না? তা অবশ্যই যায়। দেওয়ান চিন্তিত হলেন, একদিক দিয়ে লালকুঠিতে থাকার খুব সুবিধে। একটা চমৎকার শোভার ঘর আছে, সেখানে মহারাজের বাপ মাঝে মাঝে থাকতেন। শত্রুঘ্ন সিংহ এক বাড়িতে বেশি দিন থাকা পছন্দ করতেন না, তার জন্য নানারকম ছোটো ছোটো বাসস্থান বানানো হয়েছে। তা সেই লালকুঠিতেই থাকবেন কেন? অসুবিধা কিছু আছে কি? একটা ব্যাপার আছে। কি ব্যাপার? বছর 50 শত্রুঘ্ন সিংয়ের মাথা খারাপ হয়ে যায়। উনি মাথায় রিভলভার মেরে আত্মহত্যা করেন এবং সেটাই করেন ওই লালকুঠির শোভার ঘরে। আপনার ধারণা কি সে ঘরে তার প্রেতাত্মা বাস করে? সে তো যাই না, তবে মৃত্যুর পরে ওই ঘরে আর কেউ থাকেনি। তাহলে আমি ওই ঘরেই শোবো। এই অভিজ্ঞতার সুযোগ হাতছাড়া করা যায় না। আমি অনেক ভূত দেখেছি, তাই ভূতে আমার ভয় নেই, আর বিছানাটা তো তত নরম না হয়। দেখেন যে রাজি হলেন। অবশ্যই কম অবাক হয়নি। একজন বাঙালির যে এত সাহস থাকলে সেটা উনি ভাবতেই পারেননি। সেদিন বিকেলে সাহেব এসে পড়লেন। বয়স আন্দাজ 50, আমার চেয়ে ইঞ্চি তিনেক লম্বা। মুখের মাংস না থুতনিতে গিয়ে জমা হয়েছে। নীল চোখে সোনালি চশমা, মাথায় কাঁচা পাকা মেশানো চুল, মাঝখানে স্মৃতি ব্রাশ করে আঁচড়ানো। সাহেব আসা মাত্রই অফিসে আমি তার সাথে দেখা করিনি। দেওয়ানজি বললেন, লোকটা আগে সফেদ কুঠিতে নিজের ঘরে গিয়ে উঠুক, তারপর কিছুটা সময় দিয়ে আপনার কাছে নিয়ে যাব, নইলে প্রেস্টিজ থাকে না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, সাহেব মনে হলে একটু তিরিক্ষি মেজাজের লোক। স্টেশন থেকে আসার সময় গাড়ির টায়ার পাংচার হয়, তাতে বেশ ক্ষেপে আছে। আমি মনে মনেও ঠিক করে রেখেছিলাম যে সাহেব মেজাজ দেখালেও আমি দেখাবো না। আমার সঙ্গে দেখালে রাগ আর রসিকতা মিলিয়ে সাহেব বলেন, ওয়েল মহারাজ, হোয়াট কাইন্ড অফ এ ওয়েলকাম ইজ দিস? মাঝে রাস্তায় আমাকে 15 মিনিট রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো। আমি যথাসাধ্য অ্যাপ্লাইজ করলাম, বললাম যে কোনো ঘাটতি হবে না, আর কোনো ভুলতি হবে না, সে গ্যারান্টি নিচ্ছি। সাহেব চেয়ারে বললেন, তার জন্য শরবত হলো, সেটাকে মাথাটা যেন ঠান্ডা এলো। কারণ তুমি এখানে কি কি দেখতে চাও সেটা আমাকে বলো। অবশ্যই আমার মোটামুটি জানাই আছে, সেই অনুযায়ী ব্যবস্থাও করেছি, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। সাহেব বললেন, আমার শিকারের শখ আছে, আমি বাঘ মারতে চাই। সে ব্যবস্থা করেছো? আমি মাথা নেড়ে জানালাম, হ্যাঁ করেছি। আর আমি তোমার সঙ্গে কিছু জিনিস কিনতে চাই, আমার সঙ্গে নয়। বিশেষ করে সামনে বছর আমাদের বিয়ের রজত জয়ন্তী, আমার স্ত্রীর জন্য একটা ভালো উপহার নিয়ে যেতে চাই। আশা করি তেমন জিনিস তোমার সঙ্গে আছে। সেটা তুমি দেখলেই বুঝতে পারবে, ভালো জিনিসের অভাব নেই আমার 150 বছরের সঙ্গে। দুপুরে খাবার পর সাহেব সংগ্রহ জায়গায় নিয়ে যাওয়া হলো। আমি অবশ্য প্রথম দেখলাম জিনিসগুলো, দেখে চোখ জুড়িয়ে গেল। এমন মহামূল্যবান জিনিস হাতছাড়া করতে হবে ভাবতেই খারাপ লাগছিল। ফেরত সময় দেখলাম সমজদার লোক, সে চটপট কেনার মতো জিনিস আলাদা করে রাখতে লাগলো। সব শুদ্ধ দাম প্রায় 10 লাখ টাকার মতন আসলো, কিন্তু তার কপাল থেকে ঢুকুনি যায় না। ব্যাপারটা কি? শেষে বললো সবই হলো, কিন্তু ক্যাথলিনের উপযুক্ত কিছুই পেলাম না। একটা ভালো ডায়মন্ড ব্রোঞ্জ জাতীয় জিনিস তোমার নেই? আমার স্ত্রীর পাথরের ভীষণ ফ্যান্সি, এখানে ভালো পাথরও যদি পেতাম তার জন্য। আমি বললাম, ভেরি সরি মিস্টার হাসান, পাথর থাকলে আমি নিশ্চয়ই তোমাকে দিতাম। সে দিনের বেলা সাহেবকে রাজার বড় গাড়িতে তুলে ঘুরিয়ে শহরে নানা দৃশ্য দেখালো। সন্ধ্যায় দুজনে মিলে কিছুক্ষণ দাবা খেললাম। বুঝতেই পারছিলাম সাহেব তার গিন্নির জন্য লাক্সের উপর পেলেন, বলে তার মুখটা ভারী হয়েছে এবং প্রায়ই তার চালে ভুল হচ্ছে। কিন্তু মেজাজের কথা মাথায় রেখে আমি আরও বেশি ভুল চাল দিতে তাকে জিতিয়ে দিলাম। রাত্রি 9টার পরে ষোড়শ বাজায় ডিনার খেয়ে কফি আর ব্র্যান্ডি খেয়ে কিছুটা সময় সাহেব চলে গেলেন সফেদ কুঠিতে। নিজেরা মদ্যপান করেন না, আমিও করি না, এখানে মিলেছে ভালো। শুধু কফি আর একটা ভালো হাভানার চুরুট খেয়ে উঠে বললাম। দেওয়ান নিজে এসে আমাকে লালকুঠিতে পৌঁছে দিতেন। জিজ্ঞেস করলেন, রাজা আজ কেমন আছেন? দেওয়ান মাথা নেড়ে আবেগ সহিত বলেন, সেই রকমই, ভুল বকছেন, হাসপাতালের নার্সদের খুব জ্বালাচ্ছেন, ডাক্তাররাও হিমশিম খেয়ে যাচ্ছেন।
লালকুঠিতে গিয়ে দেখি একটা খাট বিছানা তোষক সবই অনেক ভদ্রস্থ, অর্থাৎ আমার উপযোগী। দেয়ানজি যাওয়ার সময় বললেন, আপনার সাহসের তুলনা নাই, এই ঘরে রাজা